সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে এলো বিজয়। এ যেন আবারও স্বাধীনতার অমৃত স্বাদ। বর্ষার অগাস্ট হয়ে উঠল বিজয়ের ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এক নায়ক শেখ হাসিনা অবশেষে পালিয়ে বাঁচলেন। একজন স্বৈরাচারী শাসকের ক্ষেত্রে এ পরিণতি নতুন কিছু নয়, কিন্তু যাবার আগে যত গুলি, যত রক্ত, যত প্রাণহানি, তার জেদ, ক্ষমতার দম্ভ আর অহংকারের কারণে ঝরল, তার বিচার না করার জন্য কোনো কারণ খুঁজতে যাওয়া ভুল হবে। শেখ হাসিনার পালানো ও তার দুঃশাসনের দিনগুলোর বিবরণ উঠে আসছে আন্তর্জাতিক মিডিয়ায়। এএফপি, দ্য টেলিগ্রাফ ও নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। শেখ হাসিনার ক্ষেত্রে একনায়ক শব্দটির ব্যবহার দেশের সংবাদ মাধ্যমে এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে। অনাচার আর দুর্নীতির শীর্ষে উঠে গেলেও জেল জুলুম গুমের ভয়ে গত 15 বছর এই শব্দের ব্যবহার দেখা যায়নি। যদিও তার একনায়কতন্ত্রের পেছনে রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ছাত্র, শ্রমিক ও সাংবাদিক সবারই কমবেশি দায় এবং দায়িত্বহীনতা ছিল। তাকে আজকের পরিণতিতে ঠেলে দেওয়ার পেছনেও এসব দলকানা সুবিধাবাদী লোকগুলো দায়ী। গত 15-20 দিনে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শুধু রোববারই নিহত হয়েছেন শতাধিক মানুষ। একটা স্বাধীন দেশে একদিনে এত প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্লেম গেম, কথায় কথায় রাজাকারের ট্যাগ বসিয়ে দেওয়ার খেলাই তিনি খেলেছেন। নিজের বুদ্ধি বিবেচনায় তাদের আচরণের পরিবর্তন হয়নি, কাজেই এবার বাধ্য করা হলো। এএফপির রিপোর্টে বলা হয়েছে, মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী পালানোর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন তার জিনিসপত্র গুছিয়ে নিতে। কোনো সুযোগই তাকে দেয়া হয়নি। পুরনো এক সামরিক হেলিকপ্টারে করে দিল্লিতে চলে যান তিনি। পরের গন্তব্য হতে পারে লন্ডন, যদি অনুমতি মেলে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর উদ্বেগ অনেক দিন থেকেই। বিচার বহির্ভূত হত্যা, গুমসহ মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলো সরব ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনে প্রকাশ পাওয়া এক বিশ্লেষণে দাবি করা হয়, এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ভারত। গণতন্ত্রহীনতা, বাকস্বাধীনতা না থাকা, ভোটের অধিকার কেড়ে নেওয়ার মতো সংকটগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যখন সোচ্চার ছিল, তখন ভারতের ভূমিকা ছিল অনেকটা ঢালের মতো। নয়াদিল্লি হাসিনার স্বৈরাচারী আচরণকে সবসময় নীরবে প্রশ্রয় দিয়ে গেছে। শেখ হাসিনার অহংকার আর ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রধানতম কারণ এটি। একটা আধুনিক রাষ্ট্রে পুলিশ, সীমান্তরক্ষী, সেনাবাহিনী থাকে। এদের শক্তি কম নয়, কিন্তু এদের চেয়েও শক্তিশালী একটা জিনিস থাকে প্রতিটি জাতির জীবনে, তার নাম জনগণ। এর চেয়ে শক্তিশালী কেউই নয়। আজ আমেরিকার দুর্জয় সেনাবাহিনী বিশ্বকে ৯০০ বার ধ্বংস করতে পারে, কিন্তু তার নিজের দেশে মার্শাল ল দিতে পারে না। এজন্য পারে না, জনগণের মধ্যে এমন কিছু শক্তি আছে যা ওই সেনাবাহিনীর ক্ষমতার চেয়ে বেশি। এর সত্যটি ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা। ভুলের পর ভুল করে গিয়েছেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল তা সরকারের ভুলের কারণেই, এটা তাদের স্বীকার করতে হবে। শুরু থেকেই আওয়ামী লীগ সরকার জাতিকে দ্বিধা বিভক্ত করে শাসন করে গেছে। মত না মিললেই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে চিহ্নিত করা হতে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ অত্যাচারের রাজত্ব কায়েম করে। গণরুম হলে কে থাকবে কে থাকবে না, এগুলো করতে করতে পরিস্থিতি চূড়ান্ত অবস্থায় গিয়ে থাকে। অথচ শেখ হাসিনাকে একসময় গণতন্ত্রের মানসকন্যা হিসেবে চিত্রিত করেছিল পশ্চিমা মিডিয়া। পদত্যাগের পর হাসিনার ক্ষমতার সময় সম্পর্কে পশ্চিমা মিডিয়ার নানা বিশ্লেষণে ঘুরে ফিরে এসেছে গণতন্ত্রের পক্ষে তার অবস্থানের কথা। একই সঙ্গে তার স্বৈরাচারী দানব হয়ে ওঠার গল্পটিও এসেছে।
এত গুলি, এত রক্ত, এত প্রাণহানি বৃথা যেতে পারে না। নিজ দেশের জনগণের বুকে গুলি চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। গত 2 সপ্তাহ ধরে মানুষ চরম উদ্বেগের মধ্যে সময় পার করছিল। একের পর এক দিন যায়, বাড়ে প্রাণহানি, বাড়ে গণগ্রেপ্তারের মাত্রা, বাড়ে রাস্তায় ছাত্র জনতার জোয়ার। শেষ পর্যন্ত এই জোয়ারই পালাতে বাধ্য করেছে শেখ হাসিনাকে। যে প্রজন্মের প্রবল তারুণ্যের জোরে হাসিনা খড়কুটোর মতো ভেসে গেলেন, তারা ছিল তারই হাতে গড়া শিক্ষার্থী। এরা বেড়ে উঠেছে আওয়ামী লীগের শাসন আমলে, তাদের চেতনার দীক্ষায়। দেশের শিক্ষা কারিকুলাম আমূল পাল্টে দিয়েছিলেন শেখ হাসিনা, যেখানে বাবা মেয়ের বন্দনা আর বিরোধীদের নাকচ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বারে বারে। পাঠে চর্চায় আচরণে এই বন্দনাকে অবশ্য পালনীয় আচরণ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছিল। প্রতিটি অফিস, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয় মুজিব কর্নার। জাতীয় সব দিবসে শিশুদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে হাজির করিয়ে বিশেষভাবে অনুষ্ঠানের আয়োজন করা হতো। সবভাবে শিশুদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা চালালে শেষ পর্যন্ত এই প্রজন্মের কাছ থেকেই সবচেয়ে বড় আঘাতটি পেলেন তিনি। যে প্রজন্মকে দেশের ভেতরে দেখা হতো রাজনৈতিকভাবে অসচেতন, বেখেয়ালি, মোবাইল নির্ভর ফার্মের মুরগি হিসেবে, যারা এতটাই স্বার্থপর যে নিজেকে ছাড়া আর কারো দিকেই তাকায় না, দেখেও দেখে না, কিছু বোঝেও না। দেশপ্রেম ওদের সিলেবাসে নেই, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বড়দের কাজটা ওরাই করে দিয়েছে, দেশপ্রেম দিয়ে, যুক্তি দিয়ে, কৌশল দিয়ে আর বুদ্ধি দিয়ে। এভাবে একা ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা কতটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এর আগে 1990 সালে স্বৈরাচারী হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতন ঘটে। গণ আন্দোলনের মুখে চেয়ার ছাড়তে বাধ্য হন তিনি। সে আন্দোলনে নিহতের সংখ্যা ছিল মাত্র 6 জন। তবে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাননি এরশাদ, তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারের সম্মুখীন হন সাবেক এই রাষ্ট্রপতি। ফলে দুর্বল হয়ে গেলেও আজও টিকে আছে তার দল জাতীয় পার্টি। হাসিনা কিন্তু দেশ ছাড়ার সময় তার দলের কোনো নেতাকে জানিয়ে যাননি। সারা দেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কি হবে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই বলেই মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষাই বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। রাজনীতি ছেড়ে দিচ্ছেন শেখ হাসিনাও। এরপর তার ওয়ান ম্যান শো অনুষ্ঠানটি আদৌ আর প্রচারযোগ্য থাকে কিনা তা নিয়েও আলোচনা চলছে। মানুষ কথা বলতে না পারার সংস্কৃতির মধ্যে পার করেছে 15টি বছর। দুর্নীতি এ সময় যেমন সব সীমা ছাড়িয়ে আকাশ ছুঁয়েছে, তেমনি অন্যায়, অত্যাচার, অমানবিকতাও হার মানিয়েছে যে কোনো সভ্য সমাজকে। ফলে ক্ষোভ, অন্যায় জমে জমে পাহাড় হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের এই ক্ষোভগুলো গিয়ে পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর, তাদের বানানো সম্পদের ওপর। মানুষের এই ক্ষোভের সুযোগ নিয়ে এই পরিস্থিতিকেও কাজে লাগাচ্ছে কেউ কেউ। পরিস্থিতির কারণেই পুলিশের ওপর আস্থা এখন আর মানুষের নেই, দায়িত্ব পালন করছে না তারাও। অরাজক পরিস্থিতির সূত্রপাত ঘটেছে, লুটপাট, আগুন, এমনকি হত্যার মতো ভয়াবহ অপরাধেও জড়িয়ে যাচ্ছে কেউ কেউ। সেনাবাহিনী প্রত্যক্ষভাবে মাঠে নেই। রাজনৈতিক দলগুলো আবারও ব্যস্ত হয়ে উঠেছে হালুয়া রুটির ভাগাভাগিতে। এমন অবস্থায় আইন শৃঙ্খলা কি করে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়েও ভাবতে হবে এই আন্দোলনকারী তরুণ তরুণীদেরই। নয়তো এত কষ্টের অর্জন ভেস্তে যাবে। এই অর্জন ধরে রাখতে হবে, তা কোনোভাবেই মানুষের জানমালের নিরাপত্তার বিনিময়ে নয়। রাষ্ট্র মেরামতের অর্থ শুধু স্বৈরাচারের বিদায় নয়, একই সঙ্গে দেশে চলমান অনাচারগুলোকে রুখে দেয়াতেও। সব মনোযোগ, সব শক্তি এখন মানুষের নিরাপত্তাতেই দেওয়া উচিত। আরেকটা মানুষের প্রসঙ্গ এখানে না টানলেই নয়, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার এভাবে পালিয়ে যাওয়া প্রত্যক্ষ করার জন্যই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। দেশে 3 বারের এই প্রধানমন্ত্রীর ওপর চরম অন্যায় করা হয়েছে। এমন একটি অপরাধে তাকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যে অপরাধ তিনি কখনোই করেননি। সরকার থেকে সংবাদ মাধ্যম, বিচারক থেকে প্রশাসন অপরাধ নিয়ে তদন্ত না করেই
তাকে শাস্তি আর শর্ত দিয়ে ঘরবন্দি করে ফেলা হয়েছে। অবশ্যই বিএনপি চেয়ারপারসনের বহু ভুল, ত্রুটি ও বিচ্যুতি ছিল, তবে বাংলাদেশের অন্যতম সেরা মর্যাদা সম্পন্ন রাজনীতিবিদ তিনি। খালেদা জিয়া হয়তো বয়স বা স্বাস্থ্যগত কারণে আর কখনোই প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবেন না, তবে একজন সত্যিকারের যোদ্ধার জীবনযাপন করছেন তিনি। সোমবারের ঘটনার পর অন্তত স্বস্তি নিয়ে তিনি চোখ বন্ধ করতে পারবেন, এ কথা বলাই যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।